এমজিএন রেগা না ভিবিজি রামজি, দেশের গ্রামীণ কর্মসংস্থানের গ্যারান্টি কোন নামে সবচেয়ে বেশি? কেন এই বিষয়ে এত বিতর্ক? ঘটনা কি? আসলে 2025 সালের শেষে মনরেগার নাম বদলে বিকশিত ভারত গ্রামীণ রোজগার ও আজীবিকা মিশন অর্থাৎ ভিবিজি রামজি করার পর থেকেই প্রশ্ন উঠছে, এটি কি কেবল প্রতীকী পরিবর্তন নাকি নীতিগত দিক থেকে বদলের ইঙ্গিত? সরকার বলছে 100 দিনের কাজের বদলে 125 দিনের কাজের গ্যারান্টি, প্রযুক্তি নির্ভর নজরদারি ও আধার ভিত্তিক পেমেন্ট গ্রামীণ শ্রমিকের আয় ও স্বচ্ছতা বাড়াবে। তাহলে প্রশ্ন হলো, কাজের দিন বাড়লে কি গরিবের সুরক্ষা কমে, নাকি এটি গ্রামীণ অর্থনীতিকে আরো শক্ত ভিত দেবে? বিরোধীদের আপত্তি মূলত 3 জায়গায়: নাম থেকে গান্ধীজির নাম বাদ, কেন্দ্র রাজ্য অর্থ ভাগাভাগি এবং অধিকার ভিত্তিক চরিত্র দুর্বল হওয়ার আশঙ্কা। রাজ্যগুলোর 40% অর্থ দেওয়ার শর্ত কি সত্যি কাজ কমিয়ে দেবে, নাকি এতে রাজ্যগুলোর দায়বদ্ধতা বাড়বে? আধার ও ডিজিটাল পদ্ধতি কি প্রযুক্তিগত বাধা তৈরি করছে, নাকি দীর্ঘদিনের ভুয়া শ্রমিক ও দুর্নীতির অভিযোগ কমানোর বাস্তব উপায়? মৌসুমী বিরতি কি কাজ কেড়ে নিচ্ছে, নাকি কৃষককে শ্রমিক সংকট মেটাচ্ছে? সেই প্রশ্ন গুরুত্বপূর্ণ। সরকার এই পরিবর্তনকে সংস্কার হিসেবে দেখছে, তবে এই আইনি পরিবর্তন কি গ্রামীণ কর্মসংস্থানের মৌলিক প্রয়োজন মেটাবে? নিয়মিত কাজ, সময়মতো মজুরি ও স্থানীয় উন্নয়নকে আরো কার্যকর করতে এই পরিবর্তন কি ভূমিকা নেবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ত্রিপুরায় এই আইনের কি প্রভাব পড়বে? গ্রাম পাহাড়ে কাজ বাড়ছে না কমছে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রেগার নাম বদল কেন? নতুন নিয়মে আসলে কি বদলালো? আর এই বদল কি গ্রামীণ কর্মসংস্থানকে দুর্বল করছে নাকি টেকসই করছে? তা নিয়ে তক্ক যুক্তি গপ্পে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব তপন দত্ত এবং বিশিষ্ট বিজেপি নেতৃত্ব সমীরঞ্জন ঘোষ। দুজনকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। তপনবাবু, এমজিএন রেগা দেশের গ্রামীণ সংস্থানে গ্যারান্টি ছিল, ভিবিজি রামজি কি গ্যারান্টি বাড়াচ্ছে নাকি শ্রমিকদের অধিকার কমছে? আপনারা কেন ভিবিজি রামজির বিরোধিতা করছেন? ভিবিজি রামজি শ্রমিকদের অধিকার বাড়াচ্ছে না, শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে। দেখুন, 2005 সালে এমজিএন রেগা বলবৎ হয়েছিল। সেটা কাজের অধিকার, রাইট টু ওয়ার্ক, সে কাজের অধিকার দিয়েছিল ইউপিএ সরকার তৎকালীন সময়। এবং 2006 ফেব্রুয়ারি মাসে আপনার অন্ধ্রপ্রদেশে তৎকালীন ইউপিএ সরকারের চেয়ারপারসন শ্রীমতী ইন্দিরা গান্ধী আর শ্রীমতী সোনিয়া গান্ধী এবং তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এর হাত ধরে এই রেগার পথ চলা শুরু হয়। তখন থেকে এই রেগা করার উদ্দেশ্য একটাই, যে গ্রামীণ অর্থনীতিটাকে শক্তিশালী করা। গ্রামীণ অর্থনীতি যদি শক্তিশালী হয়, গ্রামের মানুষের হাতে যদি রোজগার আসে, তাহলে তাদের কেনার ক্ষমতা বাড়বে এবং কেনার ক্ষমতা বাড়লেই আপনার ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা হবে এবং গ্রামের সম্পদ তৈরি হবে। কারণ তো এই রেগাটা মূলত পঞ্চায়েতের উপর দায়িত্ব ছিল, যার যার পঞ্চায়েতে এই কাজটা করাবে এবং সেই পঞ্চায়েতের কি কি সম্পদ তৈরি করা যায় সেই সম্পদগুলি সেটা পঞ্চায়েতেই সিদ্ধান্ত নেবে। এবং মানুষের রেগা যে শ্রমিক, তারা তাদের কাজ সেই পঞ্চায়েতের মাধ্যমে কাজ করত। তাদের যদি কাজ না পেত, তাহলে জব কার্ড দিয়ে ওরা কাজের দাবি করত এবং কাজের দাবি করার ফলে তাদেরকে 15 দিনের মধ্যে কাজ দিতে হতো সরকারের। যদি সরকার 15 দিনের মধ্যে কাজ না দিতে পারত, তাহলে 16 দিনের থেকেই কিন্তু ওদেরকে ভাতা দিতে হতো। প্রথমত এটা আপনার প্রথম 1 মাস যদি আপনি কাজ না দিতে পারেন, তাহলে ওই মজুরির 25%,
এবং তারপরেও যদি আপনি 1 মাস পরেও যদি আপনি কাজ না দিতে পারেন, তখন ওই মজুরির 50% টাকা ওকে ভাতা হিসেবে দিতে হতো। তো এই ছিল রেগাটার মূল উদ্দেশ্য। আর সেখানে গরিব মানুষের হাতে রোজগার তুলে দেওয়াটা মূল উদ্দেশ্য ছিল। কারণ গরিব মানুষের হাতে রোজগার তুলে দিলেই মানে আপনার একটা গ্রাম যখন স্বাবলম্বী হবে, তখন একটা শহর গ্রামীণ অর্থনীতি উন্নয়ন হবে। হ্যাঁ, উন্নয়ন হবে, অটোমেটিকলি আপনার একটা আরেকটার সঙ্গে যুক্ত। রেগার কথা বললেন, ইতিহাস বললেন। এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন আমাদের সেখানে ছিল না, এমজিএন রেগা কবে থেকে শুরু হয়েছে বা এমজিএন রেগা কি করছিল, এটা যে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করছিল বা তাদের কর্মসংস্থানের একটা গ্যারান্টি ছিল, এটা জানে সবাই। এখন প্রশ্ন হচ্ছে বিবিজি রামজির গ্যারান্টি বাড়াচ্ছে না শ্রমিকদের অধিকার কমাচ্ছে? আপনি বলছিলেন যে শ্রমিকদের অধিকার কেড়ে নিচ্ছে। আপনাদের কোন কোন জায়গায় মনে হয় যে এই যে নতুন পরিবর্তনটা হয়েছে সেটা শ্রমিকদের ক্ষতি করবে বা এই রোজগারের ক্ষতি করবে, অর্থনীতির ক্ষতি করবে? এমজিএন জায়গাটা একটা আইন, এটা আইন সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার দেওয়া হয়েছিল গরিব মানুষদেরকে। সেই আইনটা এই এমজিএন রেগাটাকে বাদ দিয়ে এই যে বিবিজি রামজি যে তৈরি নিয়ে এসছে, সেটা আইন নয়, সেটা একটা প্রকল্প। সেটা একটা প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে ওনারা কাজ করাবে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা একটা ন্যায্য মজুরি, মিনিমাম ওয়েজেসের মাধ্যমে এই কাজটা ছিল, গ্যারান্টি ছিল যে আপনি এত টাকা মজুরি পাবেন। এখন কিন্তু সেই মানে মজুরির সেই ন্যূনতম কত টাকা পাবেন সেটার কোনো গ্যারান্টি নেই। ওকে, আমি আসবো আপনার কাছে। আপনি মজুরির কথা বললেন এবং আপনি বললেন আইন, এটা এমজিএন রেগা আইন ছিল, বিবিজি রামজি প্রকল্প। আমি সমীরবাবুর কাছে যাবো। সমীরবাবু, একদম সরাসরি আসছি, আমরা এমজিএন রেগা নিয়ে আর পেছনে যাচ্ছি না। এই জায়গায় আইন, এমজিএন রেগা আইন ছিল, বিবিজি রামজি কি শুধু প্রকল্প? এবং যে কথাটা তপনবাবু বলছিলেন, এটা আপনি কতটুকু সমর্থন করেন যে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বিবিজি রামজিতে, শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে? প্রথমে ভ্যানগার্ডের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং আপনাদের দ্বারা দর্শকরা আছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ইতিমধ্যে আমাদের আজকের যে বিষয়, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ, যেটা উনি একটু আগে যেটা বলছেন, আপনি আমাকে যেটা জিজ্ঞেস করলেন এটা প্রকল্প না আইন। তপনবাবু নিশ্চয়ই অবগত আছেন, আমাদের দেশে বিগত মাসে, দ্যাট ইজ 2025 ডিসেম্বরের 16 তারিখে পার্লামেন্টে, আমাদের লোকসভায় 18 তারিখে রাজ্যসভায় আমাদের বিল আকারে আসে বিবিজি, আমাদের বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন বলে যে বিল, সেটা আসে এবং 21 তারিখে আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে সেটা আইনে পরিণত হয়। অর্থাৎ এটা হচ্ছে 2025 বিবিজি রামজি অ্যাক্ট 2025। এটা প্রকল্প, আর কি করে এটা প্রকল্প বলছেন আমি বুঝতে পারছি না। তো এটা আইন হয়েছে। ওকে, ফাইন, এটা আইন হয়েছে। এবার তারপর নেক্সট ওনার যে অভিযোগ ছিল, যেটা বলছিলেন যে মজুরির ব্যাপারটা, মজুরির গ্যারান্টি এখানে নেই। আমি আপনার কাছ থেকে একটু একদম সংক্ষিপ্তভাবে জানতে চাইবো, যেটা আমরা সবাই জানি যদিও, বা আপনার মুখে একটু শুনতে চাইবো, যে কেন এমজিএন রেগাকে পরিবর্তন করার প্রয়োজন পড়লো, এমজিএন রেগার পরিবর্তনে এবং গ্রামীণ কর্মসংস্থানের জন্য, কর্মসংস্থান গ্যারান্টির জন্য এখানে বিবিজি রামজি নামটা কেন পরিবর্তন হলো, এবং শুধু নাম নয়, এই ছাতায় বা এই নামের নিচে কি কি পরিবর্তন হয়ে এই আইনটা নতুন ভাবে এসেছে, সংক্ষিপ্ত আকারে যদি আমাদের একটু বলেন। প্রথম কথা হচ্ছে, দেখুন আমাদের এই যে বিবিজি রামজি যে স্কিম, যেটা অ্যাক্ট পাস হয়েছে, সেটাকে ভারতবর্ষের আমাদের এই আইনের মধ্যে দিয়ে 4টা সেক্টরে এটাকে ভাগ করা হয়েছে, 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে সেটা হচ্ছে জল সংরক্ষণ, ওয়াটার রিজার্ভেশন। এরপরে যেটা রয়েছে আমাদের গ্রামীণ পরিকাঠামোকে মজবুত করা। তৃতীয়ত যেটা হচ্ছে গ্রামীণ লাইভলিহুড, যেটা সেটাকে ডেভেলপ করা। এবং আমাদের
জলবায়ু সম্পর্কিত যে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য হুম, যে আমাদের মোকাবেলা করতে হয় সেগুলির ক্ষেত্রে নিরাপত্তা সিকিউরিটির ব্যবস্থা করা, হুম। এই 4টা শ্রেণীতে এটাকে ভাগ করা আছে। আপনি যেটা বলছিলেন যে কেন প্রয়োজন হলো, হুম। কেন এগুলো তো আগেও ছিল, না, ইন্ডিয়ান রেগাতেও ছিল। কেন প্রয়োজন হলো দেখুন, আমাকে যদি একটু বলার সুযোগ দেন তাহলে আমি একটু বলুন। তার প্রেক্ষাপটটা বলতে চাইবো। হুম। প্রথম কথা হচ্ছে আমাদের দেশে 2005-এ এই যে MGN রেগা রেগা। প্রকল্প, এমজিএন রেগা 2005-এ ছিল না, হুম, মহাত্মা গান্ধীর নামটা যুক্ত হয়েছে 2009-এ। নয়, আচ্ছা। এটা তপনবাবু নিশ্চয়ই জানবেন। হুম, এটা 2005-এ সেই বিল ছিল, সেটা আমাদের 2006 থেকে কার্যকরী হয়। ওকে। সেখানে আজকের দিনে এই রেগার মাধ্যমে যে আমাদের দেশে তখন তৎকালীন সময়ে ইউপিএ সরকার কর্তৃক তার বাজেট ছিল 43,000 কোটি টাকা। হুম, আমাদের মোদিজির নেতৃত্বাধীন এনডিএ সরকার যখন আসে 2014 সালে, তার বাজেট হয়ে যায় দ্বিগুণের চাইতেও বেশি, 86,000 কোটি টাকা হয়। ওকে। এবার আমরা যদি দেখি রেগার ক্ষেত্রে, রেগার যে আমাদের সারা ভারতবর্ষে হুম, রেগার মাধ্যমে যে সম্পদ তৈরি হওয়ার কথা ছিল, হুম, সেই সম্পদ তো তৈরি হয়নি। হুম, যেখানে শ্রমিকদের মজুরি পাওয়ার কথা ছিল, সেই শ্রমিকরা মজুরি পেতেন না। মানে সরাসরি বলছেন আপনি দুর্নীতি হচ্ছিল। অসংখ্য দুর্নীতি হচ্ছিল ভুয়া জব কার্ডের মধ্য দিয়ে। ওকে, ভুয়া জব কার্ড। ওকে। এগুলি কিভাবে বেরিয়ে এসছে, এগুলি অডিটের বেরিয়ে আসছে। এটি আমাদের ব্যক্তিগত কোনো কথা বা গল্প বলার বিষয় নয়, এগুলি সমস্ত কিছু রেকর্ডেড। ওকে। সেটা দুর্নীতির চরম আকার মানে নিয়েছিল, হুম। এবং সেটা দেখা গেছে ইউপি শাসিত রাজ্যগুলি সবচেয়ে বেশি তার মধ্যে হুম। মানে প্রথম তালিকায় ছিল। আচ্ছা। তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী 2047-এ দেশকে বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়ে কাজ করছেন, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে চলছেন। হুম। তো দেশকে বিকশিত করতে গেলে আমাদের দেশের গ্রামীণ যে ব্যবস্থাপনা আছে, আমাদের দেশের 80% মানুষ গ্রামে বাস করে। হুম। গ্রামের মানুষকে বিকশিত না করে দেশকে বিকশিত তো সম্ভব নয়। ওকে, তার জন্য আপনারা এই সেই পরিবর্তন জন্যই- করেছেন। হ্যাঁ, আপনারা- এটা সেই জন্য পরিবর্তন করা দুর্নীতি হয়েছে। একটা বড় বিষয়। হুম। তার মধ্যে এই যে 2047-এ আমাদের দেশ বিকশিত ভারত হবে, তার জন্য গ্রামীণ স্তরের মানুষকে, গ্রামীণ স্তরে যারা বসবাস করেন, হুম। বিশেষ করে আমাদের দেশের যারা কৃষিজীবী অংশের মানুষ রয়েছেন, হুম। তাদের আর্থসামাজিক অবস্থা, গ্রামীণ মানুষের আর্থসামাজিক অবস্থার যাতে উন্নতি হয়, গ্রামে যাতে সম্পদ তৈরি হয়, গ্রাম সভার মধ্য দিয়ে পরিকল্পনা করে, গ্রাম যোজনার মধ্য দিয়ে আমাদের গ্রামকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে 2047-এ বিকশিত ভারত। ওকে, আমরা সেই তো অবশ্যই অনেকগুলো প্রকল্প আছে গ্রামকে উন্নত করার জন্য বা গ্রামকে বিকশিত করার জন্য। কেন্দ্র সরকারের অনেক ধরনের কাজ আপনারা করছেন বা সরকার করছে এই মুহূর্তে, সেটা তো অবশ্যই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা আজকে একদম সরাসরি স্পষ্ট ভাষায় সাধারণ কথায় বুঝতে চেষ্টা করছি, এমজিএন রেগা এই আইন পরিবর্তিত হয়ে কেন ভিবিজি রামজি হলো। এবার এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে জায়গাগুলো কথাগুলো বলছেন, আমি আবার তপনবাবুর কাছে যাব। তপনবাবু, আপনাদের বিরোধিতার ঠিক কোথায়? এখন দেখুন, সরকার বলছে কাজের দিন বেড়েছে 125-এ, একটা আইন পরিবর্তন হয়েছে। চলুন, আইনতে এমন অনেক পরিবর্তন হয়েছে। আমাদের যে ল ছিল দেশের, আমাদের যে সিভিল আইন ছিল, সেটা পরিবর্তনে এখন বিএনএস হয়েছে। তাতে ক্রিমিনাল ল যেগুলো ছিল সেগুলো এখন বিএনএস হয়েছে। তাতে কি সমস্যা হয়েছে? কোর্ট তো চলছে। তাহলে সরকার বলছে কাজের দিন বেড়েছে 125। এখানে যদি আগে ছিল রেগাতে 100 দিনের কাজের গ্যারান্টি, তাহলে 125 যদি হয়ে থাকে, তাহলে সমস্যা কোথায়? আপনাদের ঠিক অভিযোগটা কোন কোন জায়গায়? এটা আমাদের বিরোধটা কোন কোন জায়গায়? শুন, হুম, 100 দিনের কাজের গ্যারান্টি এটা হচ্ছে ন্যূনতম। হুম, 150 দিনের কাজও হয়েছে, এমন ভারতবর্ষের বহু ডিস্ট্রিক্ট আছে, পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট, হুম। যে জেলাগুলিতে 150 দিনের কাজও হয়েছে। তো এখন 125 ন্যূনতম বলা হচ্ছে। 125 দিন হয়েছে, সেখানে সেই জায়গাতে আমাদের কোনো বাধা নেই। আপত্তি নেই তাহলে আপনাদের? 125 দিন হওয়াটা কোনো বাধা নেই। আমাদের মূল জিনিসটা হচ্ছে যে আপনার যে এটা হচ্ছে যে তাদের যে অধিকার, যে যদি কাজ না দিতে পারে তাহলে তাকে যে ভাতা দিতে হবে, এবং কাজ দেওয়া মানে সে ডিমান্ড প্লেস করার 15 দিনের মধ্যে তাকে কাজ দিতে হবে, এই অধিকারটার থেকে শ্রমিকরা বঞ্চিত হয়েছে। বঞ্চিত হয়েছে পঞ্চায়েত রাজ। কারণ পঞ্চায়েত রাজের এই কাজের সবটাই দায়িত্ব ছিল পঞ্চায়েতের উপর, কি কাজ করাবে, কাকে দিয়ে করাবে, হ্যাঁ, সবকিছু। কিন্তু এটার জন্য যে এই যে দুর্নীতির অভিযোগ উঠছে, এটা কি আপনারা
অস্বীকার করেন কিনা, মানে তপনবাবু, এই যে দুর্নীতি হতো কিনা, মানে এমজিএন রেগার সময়টাতে হ্যাঁ। বা এই যে পঞ্চায়েতের মাধ্যমে যখন এইভাবে এই রেগা যেভাবে চলছিল তাতে দুর্নীতি হতো কিনা? দুর্নীতি হতো তো, দুর্নীতি যদি আপনার রুখতে হয়, দুর্নীতি রুখতে দেওয়ার জন্য অনেক রাস্তা আছে। সেটাকে আপনি এই স্কিমটাকে ঠিক রেখেও দুর্নীতি কিভাবে চেক দেওয়া যায় সেই দিকে যেতে পারতেন, কিন্তু আপনি এটাকে টোটালি চেঞ্জ করে দিলেন। ওকে, টোটালি এটাকে চেঞ্জ করে দিলেন। দুর্নীতি রোখা এক জিনিস, আর মানে এই প্রকল্পটাকে পরিবর্তন করে ফেলাটা আরেকটা জিনিস। বামফ্রন্ট আমলে বলা হচ্ছিল যে এটা আপনারাই বিরোধিতা যখন করতেন তখন আপনারাই বলতেন যে বামফ্রন্ট আমলে আমাদের এই রাজ্যে পুকুর খনন এতটা হয়েছে যে অনেক সময় বলা হতো এগুলো যে রাজ্যে যতটুকু জমি আছে তার থেকে বেশি পুকুর খনন হয়ে গেছে। এই ধরনের কথা বিরোধীদের মুখ থেকে, তখন বিরোধী বলতে কংগ্রেসই ছিল, এইসব আমরা শুনতাম। এখন প্রশ্ন হচ্ছে যে যেগুলো সমীরবাবু বলছিলেন যে দুর্নীতি বা ভুয়া জব কার্ড, এগুলো আপনারা স্বীকার করেন কিনা, এবং আপনি বলছেন যে এগুলো হতো? দুর্নীতি তো শুনুন, এই যে এগুলি প্রতি বছর সোশ্যাল অডিট হয়। ওকে, আমি ত্রিপুরা রাজ্যের কথাই বলি। ত্রিপুরা রাজ্যে টোটাল 1193টা মানে গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিল আছে। আচ্ছা, তার মধ্যে 2018-19 সালে আপনার 588টা 588 মানে আপনার জিপি এবং ভিসিতে যে অডিট হয়েছে তাতে দেখা গেছে আপনার 1,05,92,80,568 টাকা নয়ছয় হয়েছে। ওকে, এটা অডিট রিপোর্ট। ওকে, 2019-20তে 864টা গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিল অডিট হয়েছে, সেখানে 35,13,95,991 টাকা নয়ছয় হয়েছে। তেমনি এটা গোটা ভারতবর্ষের হিসেব দিচ্ছেন আপনি? না না না, আমি ত্রিপুরার কথা বলছি। ত্রিপুরাতে 19 কোটিতে আপনি বলছেন 864-র মধ্যে হ্যাঁ 38 কোটি, 38 লাখ না 38 কোটি বলছেন? 38 কোটি, 38 কোটি 13,95,991 টাকা। তো এরকম ভাবে দুর্নীতি হয়ে গেছে। এই দুর্নীতিগুলিকে যে চেক দেওয়া, হ্যাঁ, সেটার কিন্তু কোনো রাস্তা তৈরি করা হয়নি বা চেক দেওয়া হয়নি, ক্রমাগত চলছেই। ওকে, আপনি বলছেন দুর্নীতি চেক করার জন্য এমজিএন রেগার আইনটাকে রেখেও অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেত, অন্য পন্থায় নিয়ে কেউ চায় না দুর্নীতি হোক। ওকে, ঠিক, আমরা চাই না দুর্নীতি। দুটো পয়েন্ট আপনি ধরলেন। একটা বললেন যে কাজ দিতে না পারলে এমজিএন রেগাতে যে গ্যারান্টি ছিল যে তাকে ভাতা দিতে হবে, 1 মাসের মধ্যে কাজ, 15 দিনের মধ্যে কাজ না দিতে পারলে 25% এবং 1 মাসের মধ্যে না দিতে পারলে 50% তাকে ভাতা দিতে হবে মজুরি। 1 মাসের মধ্যে যদি না দিতে পারে 25%, যদি 1 মাসের উপর হয়ে যায় তাহলে 50% তাকে যে মজুরি দিতে হবে সেটা ভাতা দিতে হবে। এটা নতুন আইনে নেই আপনি বলছেন, বিবিজি রামজিতে নেই। আর কি কোন জায়গায় সমস্যা আপনি? আর দুর্নীতির জন্য আপনি বলছেন এটাকে আইনটাকে পরিবর্তন না করলে হতো। আর কি ছিল? এবার আসুন, সেন্ট্রাল গভর্নমেন্ট 100% টাকা দিত। ওকে, এখন স্টেট গভর্নমেন্টকে 40% টাকা দিতে হবে স্টেট গভর্নমেন্টকে। এরকম ভারতবর্ষে এখন প্রতিটা স্টেটে, বিভিন্ন স্টেটে 40% টাকাটাকে খরচ করতে মানে অনেক স্টেটই মানে রাজি থাকবে না। সেই কারণে দেখা যাবে যে কাজের দিন কমছে। হ্যাঁ, 125 দিনের জায়গায় হয়তো 25 দিন কাজ হয়েছে, আর কাজ হবে না। আচ্ছা, তাতে হলো কি, তাতে কিন্তু যারা শ্রমিক আছে তারা কিন্তু বঞ্চিত হলো। অটোমেটিকলি আপনার মানে উপার্জন না থাকলে মানে আর্থিক সংকট দেখা দেবে এবং তাদের পরিবারগুলি কিন্তু তখন মহা বিপদে পড়বে। ওকে, কাজ কমে যাবে। হ্যাঁ, ওদের কাজ কমে যাবে, রোজগার না থাকলে তাদের পরিবারটা মানে দুবেলা দুমুঠো ভাত খাওয়া, এটাই তো ওদের প্রবলেম হয়ে যাবে। ওকে, এটা আর একটা, এইগুলি আপনার এই যে আর্থিক বোঝাটা স্টেট গভর্নমেন্টের উপর চাপানো হলো, সেই আর্থিক বোঝাটা কিন্তু মানে অনেকগুলি স্টেটই নিতে পারবে না। ওকে, ঠিক আছে, এই পয়েন্টটা আমরা ধরলাম। আমি সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর কোন জায়গায় আপত্তি? কাজ না দিতে পারলে যে ভাতা দেওয়ার যে গ্যারান্টি ছিল সেটা আপনি বলছেন নতুন আইনে নেই। দুর্নীতি বন্ধ করার জন্য আইনটাকে পাল্টে ফেলার কোনো প্রয়োজন ছিল না, এই আইনটাকে রেখে অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারতো। আপনি বলছেন কেন্দ্রে যে আগে 100% টাকা এমজিএন রেগার টাকা 100% কেন্দ্র দিত, আমরা জানতাম যে 100 মধ্যে 90-10 বোধ ছিল না, 90-10 আপনার এই সেটে মানে 100 টাকা ত্রিপুরার মতো স্টেটে 100% টাকাই দিত। ওকে, উত্তর পূর্ব ভারতের এবং কিছু কিছু স্পেশাল রাজ্যে 100% টাকা দিত। এখন হচ্ছে সেটা 60 এবং 40 হয়ে গেছে।
ত্রিপুরার মতো রাজ্যে সেটা কত সেটা আমরা জানবো, কিন্তু এই তিনটে আপনি অভিযোগ তুললেন, এছাড়া আর কোনো সমস্যা? না, আরেকটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে আগে তো আপনার মানে পঞ্চায়েত কাজ দিত, আপনি ডিমান্ড প্লেস করবেন, আপনাকে পঞ্চায়েত কাজ দিত। এখন কিন্তু ঠিকাদার নিয়োগ করা হবে, ঠিকাদার মধ্যে এজেন্ট নিয়োগ করা হবে, এই এজেন্টের মাধ্যমে কাজ হবে। এজেন্ট ঠিক করবে কাকে কাজ দেওয়া হবে, কাকে কাজ দেওয়া হবে না। মজুরির কোনো কিন্তু এখানে উল্লেখ করা নেই। মজুরি কি হবে এখানে কোনো উল্লেখ করা নেই। যেমন ত্রিপুরা রাজ্যে ধরুন এখন যে বর্তমানে যে মানে রেগার যে সেটা চলছে, এটা বোধহয় খুব সম্ভবত 256 টাকা, মানে আপনার 256 টাকা মজুরি আছে, 256 টাকা মজুরি আছে। এটা কিন্তু এই যে ন্যূনতম মজুরি, হ্যাঁ, এই মজুরিটা এটা দিতেই হবে, এটা দিতেই হবে, এটা দিতেই হবে, তার নিচে দিতে পারবে না। আপনি বলছেন এখন নতুন যদি এজেন্ট মানে এখন যদি নতুন আইনে এজেন্ট নিয়োগ হবে বা ঠিকাদার নিয়োগ হবে, ঠিকাদার 256 টাকা নাও দিতে পারে। ওকে, ঠিকাদার ঠিক করবে কি কত টাকা মজুরি দেবে, কে কত টাকা মজুরি দেবে এবং কে কাজ পাবে সেটা ঠিকাদার ঠিক করবে। এবং এটাই ঠিক হবে যে কোন, আর সবটাই ব্যাপার যে পঞ্চায়েতের এসে নেই, এখন টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোলে। সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করবে কোন গ্রামে কাজ হবে, কোন গ্রামে কাজ হবে না। ওকে, আমি এই বিস্তারিত আলোচনাটা অবশ্যই সমীর বাবুর কাছ থেকে জানতে চাইবো, কিন্তু আগে তপন বাবু একটা জিনিস আমি আপনার কাছ থেকে ক্লিয়ার হয়নি। আপনি যেটা বলছেন যে পঞ্চায়েত দিত বা এখন এটা এজেন্ট বা ঠিকাদার নির্বাচন করবে যে কে কাজ পাবে পাবে না, এটা কি এমজিএন রেগাতে আমরা আগে দেখিনি? মানে ধরুন আপনারা বিরোধিতা যখন ছিলেন, বিরোধী দলে যখন ছিলেন, তখন কি আপনারা দেখেননি যে এখানে আপনারাই তো আওয়াজ তুলেছেন যে এমজিএন রেগার কাজ দেওয়ার সময় সেখানে স্বজন পোষণ হতো, নিজের পছন্দের লোকদের কাজ দেওয়া হতো, তো সেই জায়গায় তো এজেন্ট ছিল না, ঠিকাদার ছিল না, তারপরে তো বেছে বেছে লোকদের কাজ দেওয়া হতো। শুনুন, সেটা যারা মিছিলে যেত তাদের কাজ দেওয়া হতো, আপনারাই বলেছেন। সেটা কি বন্ধ হয়েছে এখনো? আপনার এই ত্রিপুরা রাজ্যেই 100 দিনের কাজও পেয়েছে, অন্যরা মানে ম্যাক্সিমাম শ্রমিক আপনার 58 থেকে 61 দিনের কাজ পেয়েছে। হ্যাঁ, লাস্ট প্রথম সারির দিকে ছিল ত্রিপুরা, মানে লাস্ট ইয়ারে আমি বলছি। আর 8% শ্রমিক 100 দিনের কাজ পেয়েছে। এই 8% শ্রমিক কারা? এই 8% শ্রমিকরা কিন্তু তারাই যাদের ময়দানে কাজ করতে হয় না। আপনি গত বছর হিসাব বলছেন? হ্যাঁ, ফিল্ডে কাজ করতে হয় না। ওরা পার্টির একজন প্রতাপশালী লোক, মানে প্রতাপশালী লোক বলতে ওদের জব কার্ড আছে, কাজ করতে হয় না, কিন্তু ওটা টাকা তুলে নেয়। সমীরবাবু, এই অভিযোগ কিন্তু পুরনো অভিযোগ আপনাদের বিরুদ্ধে। 8% শ্রমিক বলছেন, একদম পার্সেন্টেজ ধরে বলছেন তপন বাবু, এবং বলা হচ্ছে বর্তমান সময়েও কিন্তু এমন কিছু প্রভাবশালী ব্যক্তিত্বরা রয়েছেন যারা বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে তাদের কাজে যেতে হয় না, কিন্তু তাদের সেই টাকা 100 দিনের টাকা তাদের অ্যাকাউন্টে প্রবেশ করে। একটা এই অভিযোগ, আর বাকি অভিযোগ আপনি শুনলেন, আমরা বিস্তারিত আপনার কাছে জানতে চাইব। তপন বাবু যে কথাগুলি বললেন, আপনি জিজ্ঞেস করছিলেন যে আপনাদের আপত্তিটা কোথায়, নতুন আইনের আপত্তিটা কোথায়। উনি যে বিষয়গুলি উনি বলেছেন, একটা বিষয় উনি বাস্তবের সঙ্গে মিল নেই। এটার যে নতুন আইনটা যেটা হয়েছে, উনি কতটুকু স্টাডি করেছেন জানি না। আমি অনুরোধ করব আপনার স্টুডিওতে তপন বাবুকে ভালো করে এটাকে স্টাডি করতে। ওকে, না উনি বলেছেন এটার মধ্যে কাজ না দিতে পারলে ভাতা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। আচ্ছা, ভাতার ব্যবস্থা রয়েছে এখানে। কত পার্সেন্ট, কিভাবে, কি বলা হচ্ছে এখানে? আমি আসছি একটার পরে একটা। ভাতার ব্যবস্থা রয়েছে। উনি বলছেন রাজ্যে আগে 100% টাকা রাজ্য সরকারকে দেওয়া হতো কেন্দ্র থেকে। এটাও সঠিক বলেননি, এটা ছিল 9:10, 90-10 সম্পদের ক্ষেত্রে দেওয়া হতো 9:10। আজকের দিনে মজুরিটা সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট। আমি যখন কথা বলবো একটু আপনি শুনবেন, আমিও খুব ধৈর্য সহকারে শুনেছি আপনার। সুবিধা হবে আপনার, তাহলে ডিস্টার্ব হয়ে যাবে। বলছিলেন যে রাজ্যগুলির উপরে আর্থিক চাপ বোঝা বাড়বে। এটা আপনি জেনে রাখা উচিত যে 60-40 যে রেশিওটা হয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি বাদ দিয়ে। মনে রাখবেন যে ভারতবর্ষে এই নতুন আইনটা চালু করার আগে বর্তমান ভারত সরকারের কাছে 11 লক্ষ কমপ্লেইন রেজিস্টার্ড হয়েছে। কত? 11 লক্ষ কমপ্লেইন এই রেগার বিরুদ্ধে। আচ্ছা, হ্যাঁ হয়েছে। এখানে তার আগে আমাদের এই আইন বিল তৈরি করার আগে আমাদের কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকারগুলিকে নিয়ে বৈঠক করেছে। আচ্ছা, সেই বৈঠকে সমস্ত, এবার ইউপিএ, এনডিএ সমস্ত
রাজ্যের প্রতিনিধিরা উপস্থিত থেকে এই 60-40টাকে অনুমোদন করেছে। আচ্ছা, এটা তপনবাবুরা মানে তপনবাবু হয়তো সেটা জানেন না। তো এইখানে আমিও বলবো যে যতগুলি বিষয় উনি বললেন, উনি মানে এই যে নতুন আইনটাতে কি আছে, নতুন ব্যবস্থাপনায় কি আছে, এই যে আপনার ভুয়া জব কার্ড, এখন উনি বলছেন ভুয়া জব কার্ডের কথা, যে তথ্য উনি দিলেন 19-20, সৌম্যবাবু, আপনি বললেন সবাইকে নিয়ে আলোচনা হয়েছে, আমি আসবো আপনাকে সময় না, দেব। এই মিনিটে এটা শেষ করে নি। যে 19-20 কথা বলছেন, অডিট হয়েছে, সেই বামফ্রন্টের আমলের অডিট, সেটা হয়েছে। সেটাতে উনি যেটা বললেন, আমি তো ওনার সঙ্গে সহমত পোষণ করেই বলছি, বর্তমান রাজ্য সরকারের অধীন অডিটে কোন রকমের দুর্নীতির কোনো মানে এই যে 19-20 অডিটে 38 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে এই অভিযোগটা করেছে। এটা তো বিজেপি সরকার অডিট করেছে বলেই সেটা বেরিয়ে এসেছে। আজকের ব্যবস্থাপনা কি আছে সেটা আপনাকে জানতে হবে। সেখানে আগে সোশ্যাল অডিটের যে ব্যবস্থাপনা ছিল, সেখানে ডিজিটাল সিস্টেমের কোনো, এটা ছিল অপশনাল। বাবু, এই অডিটটা ছিল অপশনাল, আপনি 38 এখন এটা ম্যান্ডেটরি হয়েছে। বলছেন 2019-20 অডিট বলেছেন, সেটা কোন বছরের অডিট হয়েছে? কোন বছরের অডিট? 2019-20 হয়েছে। অডিট রিপোর্ট যখন বের হয়, এখন যেমন ধরেন আপনার 2024-25, 18তে বিজেপি গভর্নমেন্ট এখানে এসছে, আপনার 24-25-এ আপনার আর্থিক দুর্নীতির কথা তো ওনারা কি বলবেন? রিপোর্টটা কি বলছে 2019-20 রিপোর্টটা? এই যে আপনি 38 কোটি টাকাটা ধরলেন বা বললেন যে 38 কোটি বা 13,95,991 অথেন্টিসিটি কি আছে সেটা আপনারা দেখে নেবেন, সেটা আপনারা দেখে নেবেন। বিষয়টা হচ্ছে আমরা একজন করে শুনি। আপনি বলছিলেন যে যখন আলোচনা, এই বিল পাস হবার আগে রাজ্যের সাথে বা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা হয়েছে। এখানে সাংসদ, তৃণমূল সাংসদ দোলা সেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে এই বিলটি পাস করার আগে রাজ্যগুলোর সাথে কোনো আলোচনা করা হয়নি। বৈঠক হয়েছে, এটি পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোর উপর আর্থিক চাপ। পশ্চিমবঙ্গের কথা বললে শোনেন, পশ্চিমবঙ্গ আলাদা। পশ্চিমবঙ্গে গত 3 বছর ধরে কোনো সোশ্যাল অডিট নেই। পশ্চিমবঙ্গে ওরা চিৎকার করছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বলছে যে ওরা টাকা পাচ্ছে না, রেগার স্কিমে টাকা পায় না, আটকে রেখেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। আপনার অডিট যদি না হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা কি করে দেবে দাদা? 3 বছর ধরে অডিট করতে দিচ্ছে না। ওকে, এটাও তো আপনাকে জানতে হবে। আপনি তাহলে লাস্ট ইয়ার্স কোনো অডিট হচ্ছে, আমি বিস্তারিত যাচ্ছি না, আমরা বোঝার চেষ্টা করছি। আপনি যে অভিযোগগুলো তপনবাবু তুললেন, মানে কংগ্রেস তুলছে যে অভিযোগগুলো, আমরা সেই জায়গাগুলো বোঝার চেষ্টা করছি। আপনি বললেন যে কাজ না দিতে পারলে ভাতার ব্যাপারটা, আপনি বললেন এটা আইন, বিবিজি রামজি, এটা আইন এবং কঠোরভাবে সেটা ম্যান্ডেটরি। এবং আমরা একটু জানতে চাইবো, উনি যেটা বলেছিলেন যে 15 দিনে 25%, 1 মাস হয়ে গেলে 50%, নতুন আইনে কোনো শতাংশ মেনশন করা আছে কিনা? আপনি 1 মাসের কথা বলছেন কেন? উইদিন 15 ডেজের মধ্যে যদি না হয় তাহলে পরেই তাকে দিতে হবে, তাকে ফুল হাজিরা দিতে হবে। কি দিতে হবে সেটাই তো প্রশ্ন। মানে ফুল হাজিরা দিতে হবে, পুরো দিতে হবে নতুন আইনে আছে। ওকে, নতুন আইনে লেখা আছে যে যদি কোনো কারণে 15 দিনের মধ্যে যদি সরকার তাকে কাজ দিতে না পারে তাহলে তার পুরো হাজিরা দিতে হবে। ডিমান্ড প্লেস করার পরে এটা সম্পূর্ণ, এবং এটা ম্যান্ডেটরি আছে। ওকে, আর এইখানে অ্যাকাউন্টেবল করা, যেখানে আপনার আগে তো কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। যেখানে আপনার 100% টাকা দেওয়ার পরও মানে 58 দিন 60 দিনের বেশি কাজ করাতে পারে না, সেখানে 125 দিন কিভাবে করাবে? প্রশ্নটা সেটা। ত্রিপুরার ক্ষেত্রে 40% মানে 60-40 না, ত্রিপুরার ক্ষেত্রে, ত্রিপুরা যেহেতু মানে ব্যাকওয়ার্ড স্টেট, কাজে সেই ক্ষেত্রে 100%। সেখানে তো আপনার 100% না, তো মানে 90-10 আরে রাখুন না, ওকে 90-10 মানে নিয়ম কানুন তো আমরা মানে দেখে এসছি। 90-10, এই যে 90-10টা আপনার সেখানে সেই জায়গাতে আপনার কিভাবে দেবে 125 দিন? যদি দিতে পারে খুব ভালো, আমরা ধন্যবাদ জানাই। আমরা আমাদের ডিমান্ড কিন্তু 125 দিন না, আপনি 200 করুন না, কারণ 150 দিন তো আমরাই দিয়েছি। 150 দিন তো বহু ইসেতে হয়েছে, মানে ডিস্ট্রিক্টে হয়েছে, ত্রিপুরা রাজ্যে ধলাই ডিস্ট্রিক্টে হয়েছে 150 দিন কাজ। আপনারা দিয়েছেন বলতে আপনি বুঝলাম না এটা। আমরা দিয়েছি বলছে এমজিএন রেগা। এই রাজ্যে তো সিপিএম 25 বছর ছিল। আরে আমাদের দিয়েছি বলতে মানে এটা তো না, ইউপিএ গভর্নমেন্ট, না এটা তো ইউপিএ গভর্নমেন্টের, এটা তো কংগ্রেস গভর্নমেন্টের, কংগ্রেস
গভর্নমেন্টের রাজ্যে না। এই কৃতিত্ব কে নেবে? এই কৃতিত্বটা যদি দুর্নীতির কৃতিত্ব যদি বামফ্রন্ট সরকার নেয়, তাহলে কাজের 150 দিনের কাজের কৃতিত্ব কি কংগ্রেস নেবে না বামফ্রন্ট নেবে? না না, শুনুন, এখানে দুর্নীতি একটা প্রশ্ন, দুটোর সঙ্গে একসঙ্গে মেশাবেন না। 150 দিনের কাজ হয়েছে, যে আপনি বলছেন 150 এখন দিনের 200 দিনের হয়েছে। কাজ কেন হবে না? তার মানে এই না রেগুলার কাজ হয়েছে 150 দিন, মানে আমি কথা বলবো না, প্রত্যেক বছর কাজ হয়েছে, আমাদের রাজ্যে কিন্তু হয়েছে? প্রয়োজনে হয়েছে, হ্যাঁ, আমাদের- ধলাই দৃষ্টি হয়েছে আচ্ছা। 150 দিন। ওকে, এখন যেটা বিতর্ক, আমি সমীরবাবুর কাছে আবার যাবো। সমীরবাবু, যেই প্রশ্নগুলো উঠছে, এই যে 60-40 বা আমাদের ত্রিপুরার মতো রাজ্যে 60-40 হোক, 90%, 10% রাজ্য দেবে, রাজ্যের কি মানে এই মুহূর্তে 10% দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা, এগুলো আমি সাইডে রাখছি। প্রশ্ন হচ্ছে যে কাজ, যেটা মূল যে অভিযোগগুলো ওঠে, রেগার কাজ নেই, কাজ পায় না। যারা রেগার কাজ করে সেখানে স্বজন পোষণ নীতি, এমন অনেকেই আছে জব কার্ড হোল্ডার, যাদের এই মুহূর্তে যারা কখনো মাঠে ঘাটে যায় না কিন্তু তাদের কার্ড আছে, তারা প্রভাবশালী ব্যক্তিত্ব, তারা রাজনীতি করে বা তারা অন্যান্য কাজ করে, অথচ রেগার জব কার্ড আছে। এই যে অভিযোগগুলো, এই দুর্নীতিগুলো এখন এই ভিবি জি রামজিতে থাকবে কিনা? আপনাদের নতুন যে আইন, তাহলে আইন যে পরিবর্তন করা হলো তাতে থাকবে কিনা? এই সমস্যাগুলো হবে কিনা? মোটেই না থাকা। আপনি নিজেই দুর্নীতির যে অনেকগুলি উদাহরণ রাখলেন, সেগুলির কথা মাথায় রেখেই আমাদের বর্তমান ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আজকে বাধ্য হয়েছে এমজিএন রেগার প্রতিস্থাপন করে জি রামজি যে অ্যাক্ট 2025 আনতে। আপনি সঠিক বলেছেন যে এত দুর্নীতি হয়েছে, ভুয়া জব কার্ড, এত আপনার এখানে এখন কিভাবে আটকাবেন আপনারা ভুয়া জব কার্ড? বলছি তো, এটা এই আইনে কিভাবে আটকাবেন? এটাতে আমাদের রাজ্যের আমরা রাজ্যের কথাটা আগে বলি। আমাদের রাজ্যের অভিজ্ঞতাটা কি, দাদাও স্বীকার করবেন আমার সঙ্গে, আমাদের রাজ্যে দীর্ঘদিন বামফ্রন্ট এই রাজ্যে শাসন করেছে। ওনারা এই রাজ্যে, আপনিও বলছিলেন যে পুকুর খননের একটা উদাহরণের কথা বলছিলেন, আমাদের এগুলি তো গল্প না, এগুলি তো অডিটে বেরিয়ে আসার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের আয়তনের দ্বিগুণ আমাদের জলাশয় খনন হয়েছে। এখন কিভাবে বন্ধ হবে? নতুন আইনে কিভাবে বন্ধ হবে? আমি বলছি তো যে এই যে আগের যে ব্যবস্থাপনার মধ্যে ছিল, সেখানে আপনার এখানে দুর্বল শাসন ব্যবস্থার কারণে আপনার ডিজিটাল সিস্টেমের কোনো, এটা ছিল অপশনাল, এটাকে ইউজ করা হয়নি। এখন তো এটাকে ডিজিটালাইজড ওয়েতে আপনাকে এটা করতে, প্রধানমন্ত্রী গতিশক্তির মাধ্যমে আপনাকে ডিজিটাল ওয়েতে সম্পূর্ণ বিষয়টাকে নিরীক্ষণ হবে, সম্পূর্ণ কাজটা স্যাটেলাইটের মাধ্যমে। এখানে দুর্নীতির কোনো সুযোগই নেই, বর্তমান ব্যবস্থার মধ্যে কোনো সুযোগ নেই। ওকে, এবং এখানে অ্যাসেট ক্রিয়েশন হচ্ছে সবচেয়ে বড় কথা। অ্যাসেট ক্রিয়েশন আগে হতো, এখন না, আগে হতো না। আগে পুকুরে আপনি যে এই আমরা যদি সরকারি তথ্যের যদি আমরা স্বীকার করি, তাহলে আমরা পুকুরের মধ্যে আছি এখন। না, সাস্টেনেবল কিছু সম্পদ তো তৈরি হয়েছে, সেগুলো তো এখানে পার্টি চলেছে, দীর্ঘদিন ধরে পার্টি চলেছে, পার্টি অফিস তৈরি হয়েছে রেগার টাকা দিয়ে। তপন বাবু, দুর্নীতির কথা বললে এখানে তো শেষ করা যাবে না। আমাদের রেগাটাকে একটা হাতিয়ার করা হয়েছে। গ্রামীণ অর্থনীতির উন্নয়নের নামে যে দুর্নীতি ছিল বা আপনাদের অভিযোগ অনুযায়ী এখনো আছে, ভিবিজি রামজিতে সেই দুর্নীতিগুলো বন্ধ করা যাবে কিনা? যদি না যায়, আপনি কেন মনে করছেন বন্ধ করা যাবে? দুর্নীতি তো বন্ধ করা তো মানে অনেক দূরের অস্ত, দুর্নীতি আরো বাড়বে। কিভাবে বলছেন? দুর্নীতি বাড়বে কারণ এটা সবটাই ঠিকাদারের মাধ্যমে কাজ হবে। ঠিকাদার, আমি তো বললাম, সেই জায়গাতে আপনার যেহেতু ও ঠিকাদারের মধ্যে কাজ আসবে, সেখানে একটা হচ্ছে পাবেন, সেটা একটা রেকর্ড। আর ঠিকাদারের মাধ্যমে যখন কাজ হবে, তখন কিন্তু সেটার কোনো মানে রেকর্ডের কোনো মানে কতটুক এটা সঠিক, সেটাকে বের করাটা কিন্তু খুবই কঠিন। কারণ আপনার এই রেগা না, শুধু বিভিন্ন প্রকল্পে দেখা গেছে যে মানে এটা আমরা বিগত দিনেও দেখেছি, এখনো দেখছি একই জিনিস, যে দল যদি ক্ষমতায় থাকে তাহলে একটা শ্রেণীর লোক এই প্রকল্পগুলিকে মানে তাদের হাতিয়ার করে নেয়। তাহলে যে দল ক্ষমতায় থাকবে সেই দলই করবে। যে দল, সেটাই তো বলছি, যেই দল ক্ষমতা থাকবে সেই দলই করবে। সেটা মানে এটা আগের আমলও ছিল, এখনো কিন্তু চলছে, এখনো কিন্তু বন্ধ হয়নি। এমন নয় যে আমরা তো বলছি যে বন্ধ হয়নি। ঠিকাদার বা আউটসোর্সিং বা এজেন্টকে দিয়ে কি এই যে কাজটা করানোর কথা বলা হচ্ছে? আগে তো পঞ্চায়েতের মাধ্যমে হতো, এখন কেন পঞ্চায়েতের মাধ্যমে হবে না? এখন কেন ঠিকাদারের মাধ্যমে কি হবে?
সম্পূর্ণ কথাটা এই যে উনি যেটা বলছেন সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলছেন। উনি জানেন না এই আইনটার মধ্যে কি ব্যবস্থা কাজের রয়েছে। আমি সিস্টেমটা বলছি কি হবে? আপনাকে, কার মাধ্যমে কাজ শুনুন, এই যে গ্রামীণ স্তরে এই আইন প্রতিশ্রুতি অনেক কিছু দেখেছি আমরা, না, গল্প তারা শুনেন, দেখতে এখানে- দেখতেই আজকে এখানে 12 বছর চলছে, এমন অনেক কিছু অনেক বলা কিছু হচ্ছে, দেখেছি, প্রসেসটা জেনে নিই, এইগুলি কিভাবে, বলে লাভ কার নেই। মাধ্যমে কাজটা আসবে, কে করবে, ঠিকাদাররা করবে, প্রথম কথা outsourcing হচ্ছে করবে? আমি প্রথমে বলেছি যে গ্রামীণ অর্থনীতিকে বিকশিত করার জন্য 4টা শ্রেণীতে ভাগ করা হয়েছে বিষয়টাকে, অগ্রাধিকারের ভিত্তিতে। কি কি একদম। বলেছি আপনাদেরকে? একদম। সেটা এবং এমজিএন এর সেখানে- টোটাল এমজিএন রেগাতে যা please, ছিল সেটাই তো না। জল সংরক্ষণ Listen. বলেছেন আপনি, গ্রামীণ পরিকাঠামো বলেছেন আপনি, সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য সিকিউরিটি বলেছেন, লাইভলিহুড, গ্রামীণ লাইভলিহুডের কথা বলেছেন। রেগাতে যা ছিল তাই এইটা। এখন এই নতুন আইন মূলে এই যে গ্রামকে শক্তিশালী করা, আমি প্রথমে বললাম যে গ্রামকে বিকশিত করতে হবে, দেশকে বিকশিত করতে Okay, হবে। fine, হ্যাঁ। গ্রাম বিকশিত হবে কি দিয়ে? আমাদের এই যে আমাদের গ্রামীণ মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করতে গেলে এই সিদ্ধান্তটা কে নেবে? এতদিন কে নিত আর এখন কে নেবে? এখন গ্রাম সভা নেবে। গ্রাম সভা সিদ্ধান্ত নেবে। আমাদের যেমন রাজ্যের যেমন প্ল্যানিং বোর্ড থাকে, প্ল্যানিং কমিশন থাকে, এরকম যোজনা, রাজ্য যোজনা পর্ষদ থাকে, তো সেরকম ভাবে আমাদের এখন গ্রামে যোজনা তৈরি হবে, গ্রাম সভা সেটাকে সিদ্ধান্ত করবে এখানে কি কাজ হয়। আগে ডিপার্টমেন্ট থেকে যেত, ডিপার্টমেন্ট ম্যান্ডেজ ইস্যু করতো, এখন সেটা কিন্তু বর্তমান ব্যবস্থা কি করবে, গ্রাম সভা সিদ্ধান্ত করবে কোন কাজটা হবে। গ্রাম সভায় কারা কারা থাকবেন? গ্রামের নির্বাচিত প্রতিনিধিরা থাকবে। আচ্ছা, গ্রাম সভা কারা থাকবে মানে গ্রামে পঞ্চায়েত ভবন তৈরি হবে, সেখানে আমাদের যেমন মহাকরণ আছে, এরকম গ্রামীণ স্তরে আপনার পলিসি মেকিং এর জন্য সেখানে যারা নির্বাচিত, যারা হয়ে আসবেন, তারা সিদ্ধান্ত নেবেন, গ্রাম সভা সিদ্ধান্ত করবে। তাহলে এখানে কোথায় এটা আপনার পঞ্চায়েত আগে না কেন? বিকেন্দ্রীকরণ আরো বেশি করে হচ্ছে পঞ্চায়েত এখানে। না কেন? তাহলে পঞ্চায়েতের আচ্ছা, স্বায়ত্ত সেটাই আমার শাসনের উপর আঘাত এনেছে। না, তাহলে আঘাতটা পঞ্চায়েতের বুঝতে পারছি না স্বায়ত্ত আপনি কি শাসনের বলতে উপর এসেছে। চাইছেন। পঞ্চায়েতের- সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট। গ্রাম সভার মাধ্যমে যে গ্রাম সভাপতি কারা থাকবে? গ্রাম সভাতে কারা থাকবে? না, এটা গ্রাম ঠিক সভাতে- বলেছেন উনি। গ্রাম সভাতে কারা থাকবে? গ্রাম সভাতে কারা থাকবে? যে সবটাই পলিটিক্যাল, গ্রাম সভাতে কারা থাকবে বলে সবটাকে আপনি মনে করছেন? পলিটিক্যালি কারা থাকবে বলে মানে আপনি মনে করছেন? ব্যবহার করার জন্য আর এই গ্রাম সভাতে এটা কারা করা থাকবে হয়েছে। বলে কোন মনে গ্রাম করছেন? কোন গ্রাম কাজ পাবে, কোন গ্রাম কাজ পাবে, কে কাজ পাবে, সবটাই টোটালি মানে কন্ট্রোলে চলে যাবে। এটা যেহেতু আইন ছিল, আইনের মাধ্যমে চ্যালেঞ্জ করতে পারতো, এখন কিন্তু কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। তাহলে এখন তো আইন আছে বলা হচ্ছে, না, বিবি রামজি তো আইন বিল পাস হয়েছে, এটাকে কেউ উনি তো চ্যালেঞ্জ প্রথমেই করার ভুল কোনো রাস্তাই বলেছেন। নেই। না চ্যালেঞ্জ করার রাস্তা নেই। না, সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে আপনারা কি change এটাকে করেছে। আইন মানছেন না না? না, আমরা এটাকে আইন মানি না, সেন্ট্রাল গভর্নমেন্ট চেঞ্জ করেছে এটা। মানে আইন কি করে হয় যদি উনি সেটা না জানেন? এটা তাহলে পার্লামেন্টে তাহলে আর যদি কি করে আলোচনা কথা হয়, বলবো? পার্লামেন্টে পাস হবে। বিবেন্দা, আপনার পাস সঙ্গে হয়েছে। কি করে কথা না, বলবো? না। উনি আইন না, কোনটা সেটা পার্লামেন্টে যদি তো না পাস বোঝেন। হয়েছে। আইন কোনটা যদি সেটা না পার্লামেন্টে বুঝে বিল মানে আসবে, কিভাবে আইন তৈরি হয় সেটা বিবিজি যদি- রামজি না, তো না, পার্লামেন্টে পার্লামেন্টে পাস আলোচনা হয়েছে। হবে, আপনি এটা যদি স্বীকার না করেন, তাহলে আপনার সঙ্গে কি করে কথা বলবো? সমীর বাবু, তাহলে এটা না, ধরে নিতে হবে যে না, এটাকে আমরা একতরফা কথা বললে এখানে কি করে ওকে, বলবো? আপনারা আইন মানছেন না, আপনারা আমরা এই আইন এটাকে মানছেন না, মানছি না। কিন্তু আইন এইভাবে পাস একটা হচ্ছে মৌলিক দেশে। অধিকারকে এতে আপনি দেশের তো মহামহিম মানে রাষ্ট্রপতিকে উনি বাতিল অবমাননা করে করছেন। আপনি মানে দেশের লোকসভা রাজ্যসভাকে উনি এটা তো অবমাননা সেন্ট্রাল করছেন। গভর্নমেন্ট নিয়ে একটা রাষ্ট্রপতির কাছে উনি আইন মানছেন না, এটাকে আইন হিসেবে মানছেন না, কংগ্রেস আইন হিসেবে মানছে না, তার মানে দেশের রাষ্ট্রপতি এটা আইন নিয়ে লোকসভা, আলোচনা হয়নি। রাজ্যসভায় একে অপমান এই করছেন বিল উনি। নিয়ে আলোচনা হয়নি, আর এটা নিয়ে আইন হয়নি। আমি সেই জায়গায় থেকে একটু বেরিয়ে আসি, মানুষ শুনছে। একটু না, বেরিয়ে আসি, আমাদের একটু কথা বেরিয়ে আসি। রাজ্যের মানুষ আপনি এটা আইন হিসেবে মানছেন না কেন? ওকে, ওকে, আপনি আইন হিসেবে মানছেন না কেন? এটাকে আমরা যেভাবে এমজিএন জায়গাটা হয়েছিল আইন পাস হয়েছে পার্লামেন্টে, আপনি বলছেন আইন এটা না। আপনার উইদাউট ডিসকাশন আপনি এটা না, এখন আপনি বলছেন মৌলিক without discussion, অধিকারকে আপনি বাতিল জানেন করে না। দেবেন। তপন বাবু, আপনি তপন জানেন বাবু, না, দেশের সমস্ত রাজ্যগুলির আমরা ঘুরে প্রতিনিধিরা আসি, উপস্থিত আমরা ছিলেন। আবার গ্রাম সভা এবং গ্রাম পঞ্চায়েতে ঘুরে আসি। গ্রাম সভায় কারা কারা থাকবেন? কেন এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ, যারা খেটে খাওয়া মানুষ বা যারা গ্রামীণ অর্থনীতিতে যারা দুর্বল অংশের মানুষ যাদেরকে বলা হয়, তারা কি সত্যি কাজটা পাবেন? এটাই কিন্তু এখন কারা কাজ দেবেন? ঠিকাদার বলা হচ্ছে, আরে প্রথম কথা আউটসোর্সিং হচ্ছে বলা দাদা, হচ্ছে, এবার গ্রাম সভায় কারা থাকবেন? নির্বাচিত প্রতিনিধিরা, গ্রাম পঞ্চায়েতের কোনো ব্যক্তি বা গ্রাম পঞ্চায়েতের কোনো মেম্বাররা কি থাকবেন? ভিলেজ কমিটির মেম্বাররা কি এই গ্রাম সভায় থাকবেন? সেটা নিয়ে থাকবেন, নির্বাচিত প্রতিনিধিরাই থাকবেন। তাহলে নির্বাচিত প্রতিনিধিরাই তো গ্রাম সভায় সিদ্ধান্ত নেবেন। তাহলে এই জায়গাতে কোথায় অসুবিধা হতে পারে তপন বাবু? যদি না, গ্রাম নতুন করে গ্রাম গ্রাম পঞ্চায়েতে সভা, পঞ্চায়েতটা কি? পঞ্চায়েত একটা ডিপার্টমেন্ট তো। পঞ্চায়েতের মানে এই যে গ্রাম পঞ্চায়েতগুলি হয়,
এটা তো নির্বাচিত প্রতিনিধিরাই পঞ্চায়েতের মেম্বার হয়, হুম। পঞ্চায়েত প্রধান থাকে, তাদের সাজেশন অনুযায়ী তো পঞ্চায়েত দপ্তর কাজ করে না, পঞ্চায়েত সেক্রেটারি কাজ করে, তো তাদের সেই পঞ্চায়েতের যারা পঞ্চায়েত সেক্রেটারি আছে এবং পঞ্চায়েত প্রধানের সঙ্গে তো গাঁওসভা প্রধানের সঙ্গে মিলিয়ে তো কাজ করে, তাদের আলোচনার মাধ্যমে। আবার নতুন করে কিসের গাঁওসভা, নতুন করে আবার কিসের তাহলে আপনি বলছেন যে এখানে এই গাঁও সভার মাধ্যমে এটা স্বচ্ছভাবে কাজ বিতরণ হবে না, আপনার অভিযোগ হচ্ছে বা না, আপনার বা আপনাদের হবে অভিযোগ না। হচ্ছে যে সবটাই এই গাঁও political, সভার মাধ্যমে সবটাই পলিটিক্যাল, ওকে সবটাই পলিটিক্যাল। এবং এটা আপনি আমরা দেখবেন divert করে আগামী দিন দিচ্ছি। দেখবেন যে এই মানে কোন কোন গ্রামে কাজ পায়, হ্যাঁ, বিরোধী যেই গ্রামগুলি থাকবে সেই গ্রামগুলিতে দেখবেন কাজ পাওয়া যাচ্ছে না। এগুলি তাই যদি হতো ত্রিপুরা রাজ্যে আপনার 3.5 লক্ষের উপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর হতো না, শৌচালয় হতো না, স্বচ্ছ আমাদের যে কি বলে আয়ুষ্মান যোজনায় 12 লক্ষাধিক লোক উপকৃত হতো না। আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্র বলুন, রাজ্যে বলুন, জাত পাত ধর্ম এগুলির ঊর্ধ্বে উঠে কাজ ঠিকই তো, করছে। সবকা সাথ সবকা জাত-পাত বিকাশ ধর্মের ঊর্ধ্বে সকলের বিশ্বাস ভারতীয় জনতা পার্টি অর্জন করেছে বলেই হাস্যকর। আজকে সকলের প্রয়াসে ভারতবর্ষ আজকে হাস্যকর। সারা পৃথিবীতে চতুর্থ ওকে, অর্থনীতি আবার এদিকে আমাদের রাজ্যে এদিকে আবার 80 কোটি মানুষকে 5 আমাদের কেজি চাল রাজ্যে দিতে, রেশন দিতে হয়। আমাদের হ্যাঁ, রাজ্যে চতুর্থ অর্থনীতি সারা পৃথিবীর আমরা মধ্যে আবার অভিযোগ 80 কোটি শুধু মানুষ অভিযোগ আমরা- শুনলে না, না, আজকে শুধু বসে- অভিযোগ শুনলে পরে আমরা কিন্তু এখানে একজন বসেছি একজনকে কি- অভিযোগ করে। অভিযোগ করে বসেছি। না না, অভিযোগ করলে আমাদের দর্শক বন্ধুরা অভিযোগ জানে কি জানে, সবাই জানে। জানে, কিন্তু এটা প্রশ্ন নতুন হচ্ছে করে বলার প্রশ্ন কিছু নেই হচ্ছে যে এখন। বুঝতে আমরা হবে কি তো, না বোঝার মানে চেষ্টা- এখন আর শুধু যদি বলার আর কিছু নেই। অনুমান ভিত্তিক আমরা- কথা বললে না, না, তখন বলতে অনুমান হবে। তপন বাবু, ভিত্তিক সবই তো রেকর্ড, তপন বাবু, কাগজে ভাগ, তপন বাবু, মানে সমীর বাবু, কাগজে সব সমীর বাবু, থাকবে, আমরা বোঝার চেষ্টা বাস্তব করছি ক্ষেত্রে বা হবে না। যাদের জীবন জীবিকা নির্ভর করছে এমজিএন রেগা বা বিবি জি রামজির ওপর, তারা কিন্তু এই অনুষ্ঠান দেখছে বোঝার জন্য যে আগামী দিনে তাদের ঘরের চুলো জ্বলবে কিনা। আমরা অভিযোগ করলাম, অভিযোগ শুনতে কিন্তু তারা বসেনি। শুনেন, এটাকে আমরা এখানে mandatory বোঝার করা- চেষ্টা করছি। mandatory করা আরেকটা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়, আধার কার্ড বা ডিজিটাল অ্যাপ, এটার মাধ্যমে এই কাজের কথা বলা হচ্ছে। আমাদের রাজ্যে গ্রাম পাহাড়ে কতটা নেট সংযোগ সচ্ছল আছে, যেখানে যদি কোনোভাবে কি এই ডিজিটাল অ্যাপের মাধ্যমে এই কাজ যদি না করতে পারে, তাহলে মানুষের কাজ বা মজুরি আটকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কিনা? দাদা, আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর সামনে বলতে চাই, ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে সমস্ত পঞ্চায়েতগুলিতে ইন্টারনেট কানেকশনে যুক্ত করা হয়েছে আচ্ছা, আজকের দিনে। তো আপনি এই প্রশ্ন আসবে কেন? ইন্টারনেটের কানেকশন আজকে পঞ্চায়েতে ভারতবর্ষে এরকম 100% কোথাও পাবেন না। ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে সমস্ত পঞ্চায়েতের সঙ্গে ইন্টারনেটের কানেক্টিভিটি হয়েছে, রাজ্য সরকার কর্তৃক করা হয়েছে। কিন্তু পঞ্চায়েত দিয়ে তো এখানে এখনো কোনো কাজ নেই বিবি রামজির। আপনি তো বলেন গ্রাম সভা করা আরে, হতে প্রথম করা হবে। কথা হচ্ছে দেখুন, আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে শুরু করেছি, রাজ্যবাসী জানুক যে নতুন আইনটা আমাদের লক্ষ্য হচ্ছে যে বিকশিত ভারত জি রামজি যে নতুন যে স্কিম এসছে তার কি কি সুবিধা রয়েছে। আপনি এখন স্কিম বলেন, এটা তো আইন। না, আইনটা 2025 যে অ্যাক্ট পাস হয়েছে, সেটা আমাদের এই দেশের মানুষ, বিশেষ করে আমাদের রাজ্যের মানুষ কিভাবে উপকৃত হবেন, অতীতে আমাদের কিভাবে এটাকে মিসইউজ করা হয়েছে, তার সঙ্গে কি পার্থক্য রয়েছে, না, এই তার সঙ্গে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে আমাদের না না না, কাজ। এই এখানে 100 বার অন্য কথা বলে তো না না লাভ 100 বার নেই। এগুলো তো আপনি বলেছেন, এগুলি কিন্তু তথ্যভিত্তিক, কিন্তু ডিজিটালি যখন এই কাজটা যখন ডিজিটালি হবে, ডিজিটালি হবে কেন? ডিজিটালি তো আপনার এখানে তো বলা হচ্ছে আধার ভিত্তিক পেমেন্ট, মানে হ্যাঁ তো, হবে। আধার হবে তো। লিঙ্ক না থাকলে আপনার রেজিস্টারই হবে না। আধার লিঙ্ক Okay, কেন fine. থাকবে না? আধার লিঙ্ক আধার লিঙ্ক থাকা থাকবে না না এগুলো। থাকলে অবৈধ আধার লিঙ্ক না নাগরিকের থাকার আধার লিঙ্ক থাকবে না না। থাকার কারণ কি কিছু আছে কি? অবৈধ নাগরিক যারা, এটা তাদের আমি আধার কার্ড আপনাকে থাকবে বলি, না। এটা শুনুন, এতদিন রেগাতে আপনার এসের মানে রেগা হেল্পার বা মেট ছিল, হ্যাঁ, যারা রেগা শ্রমিকদেরকে সাহায্য করত। এখন কিন্তু এই জিনিসটা নেই, মানে বিবি রামজির মধ্যে এই জিনিসটা নেই। মানে ওদেরকে সাহায্য করার মতো সবটাই ওনার কথা মতো, আমি যদি ওনার কথায় যাই তাহলে গাঁওসভা বা আর ঠিকাদারের মাধ্যমে হবে। তো ঠিকাদার এখানে ঠিকাদারের কথা কোথায় উনি পাচ্ছেন? আমি না, না, কোথাও পাইনি ঠিকাদারের না, কথা। না, ঠিকাদার আপনি এজেন্ট এসব নিয়োগ করা বলছেন হবে, কেন? এটাই তো সাজানো এজেন্ট গল্প নিয়োগ করে করা হবে, কি লাভ সেটাই হবে? তো আমি তো ঠিকাদার। না, উনি তো বুঝতে বলছেন নির্বাচিত প্রতিনিধি আরে, গ্রাম ঠিকাদারের কথাটা আপনি গ্রাম কোথায় সভা পেলেন? করবে। প্রমাণ করুন। ঠিকাদারের মাধ্যমে আরে, কোথায় আপনি কাজ দেওয়া দেখেন হয়। না? না, কোথায়? এটা কি কোনো জায়গায় আমরা বিভ্রান্ত হচ্ছি কি, বা আমাদের দর্শক না, বিভ্রান্ত না। কোথায় আপনি দেখেন? কোথায় ঠিকাদার লেখা আছে? না আপনি না, দেখেন? একটা সেকেন্ড, এটা কি আপনি মানে দেখেন নতুন গ্রাম আইনগুলো সভার কোথায় মাধ্যমে আছে? বলা হচ্ছে গ্রাম সভা কি ঠিকাদার? এইসব গ্রাম সভা কি কথা আমরা বলে ঠিকাদার? বিভ্রান্ত করছেন কেন? বিভ্রান্ত করছি না, আপনি ঠিকাদার কোথায় দেখেন? বাস্তব কথা আমাকে বলছি। দেখান। সমীর বাবু, দেখো, সমীর বাবু, কথাটাই বলছি। সমীর বাবু, বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করার কথা বলা হচ্ছে। এখন রাজ্যের পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলে, আমি বলছি প্রত্যেক জায়গায়, আপনি বলছেন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ইন্টারনেট সংযোগ আছে,
পাহাড়ে ইন্টারনেট সংযোগ সব জায়গায় কি আছে, বা থাকলেও অনেক সময় দুর্বল আমি থাকে। প্রথমে এর আপনাকে- ধরনের পাবেন কাজে- আপনি এর লংতরা জন্য- এরিয়াতে যান, আপনি অনেক জায়গায় পাবেন না কানেকশন, মানে মোবাইল একদম। মোবাইল টাওয়ারই পাওয়া যায় না। আর তার জন্য ইন্টারনেট কাজ অনেক- আটকে অনেক যাবে দূর কিনা, করা- কারোর কাজ আটকে যাবে কিনা, পেমেন্ট আটকে যাবে কিনা। পেমেন্ট আটকাবে না, কাজ আটকাবে না। আপনাকে আমি প্রথমেই বলেছি আমাদের স্যাটেলাইট সিস্টেমের মধ্যে সেটাকে কিন্তু কম্পালসারি করা হয়েছে। আচ্ছা, আপনার কোনো সুযোগ নেই এখানে, দুর্নীতির কোনো সুযোগই নেই। আর দুর্নীতি করা যাবে না বলেই অনেকের মাথা ব্যথা হয়ে গেছে। বিশেষ করে আমাদের আপনি দেখবেন এই যে সোশ্যাল অডিটের যে আবার report দুর্নীতি গত- যারা করে তারা যদি আবার ওই গত কিছু একবার দাদা- ওই দাদা- ওয়াশিং দাদা, মেশিনে ঢুকতে পারে তারা একটু আবার ধৈর্য হয়, এটা ঠিক আছে, এটা আপনারা হ্যাঁ, বলে না, থাকেন, আপনারা- সবসময় বলেন। রেগা নিয়ে কথা বলছি, রেগাতেই থাকুন না। আরে আপনি তো দুর্নীতির Yes, কথাটা তুলছেন, এই কারণে আমি বলছি। হ্যাঁ, দুর্নীতিতে ইউপিএ শাসিত রাজ্যগুলি রেকর্ড করেছে এই রেগার। ওকে, আমরা সরে যাচ্ছি মাঝখান থেকে। আমাদের দর্শক বন্ধুরা যারা রেগার কাজ করেন, যারা আপনি রেগার এই- জব, এই জায়গায় তুলে নিয়ে যদি যান আপনি, তাহলে অনেক রেকর্ড আপনার এগেইনস্টে না, অনেক এটা- রেকর্ড। দেখেন তাহলে না। এগুলি তো আর কি না, দেখামু? তপন বাবু, এখানে তপন বাবু, তো নাই, তপন আমরা বাবু, তো তপন বাবু, এগুলি সবাই আমাদের জানে, রেগার public জব জানে। কার্ড হোল্ডাররা যারা Public আছেন, জানে। রেগার জব কার্ড হোল্ডাররা যারা আছেন, আগামী দিনে যারা ভিবি জি রামজির মৃত আন্ডারে ব্যক্তির কাজ নামে জব করবেন, কার্ড, মৃত ব্যক্তির নামে জব কার্ড। তাদের কাজের কোনো জায়গায় হ্যাম্পার হবে কিনা, তাদের কাজের কোনো ক্ষতি হবে কিনা, গ্রামীণ অর্থনীতি কোনো জায়গায় সমস্যায় পড়বে কিনা, সেটা বোঝার চেষ্টা করছিলাম। এই অভিযোগগুলো যেগুলো আপনি করেছেন বা বিরোধীরা যে অভিযোগগুলো তুলছে, তপন বাবু, এই অভিযোগগুলো এই মুহূর্তে সমীর বাবু, আপনি কিছু কিছু অভিযোগ আপনি খণ্ডন করেছেন। যদি এইগুলো সত্যি প্রমাণ না হয়, যেগুলো আপনি বলছেন, ধরুন 125 দিনের কাজ মানুষ পেল না, বা এই যে কাজ দিতে না পারলে যে ভাতার কথা বলা হচ্ছে সেগুলো দিতে না পারলে মানুষ কোথায় অভিযোগ জানাবে? রিড্রেসাল ব্যবস্থা রয়েছে, এখানেও ব্যবস্থা রয়েছে, অভিযোগ জানানোর সুনির্দিষ্ট জায়গা রয়েছে, ওকে, এখানে সব ব্যবস্থা। এই জন্যই বলছি যে এখানে আমাদের যে আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছি, এটার মধ্যে পুরো ব্যবস্থাটাকে আমরা যদি একটু স্টাডি না করি প্রপারলি, তাহলে পরে কিন্তু এখানে বিভ্রান্তি ছড়াবে। আপনি ওরা তো যেটা বলছিলেন একটু আগে, যে আমাদের দেশে আমাদের এক একটা অঞ্চলে এক এক রকমের ক্লাইমেটের কারণে আমাদের এই কৃষিকাজ ব্যাহত হয় এই এলাকাকে কেন্দ্র করে। আমাদের এই নতুন ব্যবস্থাপনার মধ্য দিয়ে ভারত সরকার সেই ব্যবস্থা রেখেছে কি 60 দিন রাজ্য সরকারগুলিকে ক্ষমতা দিয়েছে। 60 দিন রাজ্য সরকার স্থির করবে কোন 60 দিন 60 ডেজ এই যে 60 কৃষিকাজের সঙ্গে সুইচ যুক্ত অফটা, থাকবে। আমি এটা একটু বলি, একটু সরি, কৃষিকাজের জন্য 60 ডে সুইচ অফটা বন্ধ, কৃষিকাজের বন্ধ। জন্য কৃষি প্রধান সবাই দেশ, কি কৃষিকাজে মনসুনের যায়? সময় সবাই কি কৃষিকাজে যায়? কৃষি প্রধান দেশ, গ্রামের মানুষ তো এই রাজ্যে 7 লক্ষের উপর জব কার্ড আছে, হ্যাঁ, ওরা কি সবাই কৃষিকাজে যায়? না, 7 না, লক্ষের আমি উপর বলছি না তো এই মানে কথা। কৃষিকাজে যাবে? আমি এই কথা বলিনি। মানে না, এই 2 আপনার মাস কি 60 সবার জন্য না, না, বন্ধ থাকবে? না, না, 2 মাস কি সবার জন্য সবার বন্ধ জন্য থাকবে? বন্ধ। 2 মাস বন্ধ থাকবে। এই সবার জন্য বন্ধ 60 থাকবে। days, বন্ধ থাকবে। তাহলে এই গরিব পরিবার আর 305 এর মধ্যে 125 দিন না কাজ না, গ্যারান্টি আছে। ওরা কি করবে? এই স্কিমটাতে 60 দিন, যা গিলো এক নাগারে 60 দিন আপনার যদি বন্ধ থাকে কাজ, তাহলে এই গরিব পরিবারগুলি কি কাজ করবে? আচ্ছা, এবার বলি দাদা, তাদের একটু- সংসারটা ওকে, কিভাবে দাদা, চলবে? দাদা, ওকে, এই প্রসঙ্গে- অনুষ্ঠান সময় ফুরিয়ে যাচ্ছে। একটু- ঠিক, একটু এই এই প্রশ্নটা প্রসঙ্গে- এই প্রসঙ্গে বলি। হ্যাঁ, বলুন। উনি জানেন না তো, এই জন্য এইসব বলে যাচ্ছেন। ওনার ইউপিএ সরকারের কৃষিমন্ত্রী শারদ পাওয়ারজি আমাদের তৎকালীন সময়ে উনি বলেছিলেন যে কৃষি কাজ করার জন্য লোক পাওয়া যায় না, ঠিক বলেছেন, এটা বলেছিলেন, উনি উনি আরে বলেছিলেন। কৃষি কাজের জন্য এটা- লোক এটা পাওয়া যায় না, কংগ্রেসের লোক পাওয়া যায় না। কিন্তু সেটা লোক কি পাওয়া যায় না, উনি আবার বলছেন পাওয়া আমাদের যায় মতো না। রাজ্যে, না, উনি না, কৃষি তপন কাজে- বাবু বলছেন যে আমাদের মতো রাজ্যে সবাই আমাদের 7 মতো লক্ষ রাজ্যে পরিবার আমি কৃষি 7 কাজ লক্ষ করবে। পরিবার বলছি না তো এই যাবে। কথা একবারও। আর আমি 7 এই কথা লক্ষ বাকিরা পরিবার যাবে। ধরে নিলাম যে অর্ধেক, ধরে নিলাম অর্ধেক, আমাদের 3.5 লাখ তাহলে কৃষি কাজ তাহলে করবে। সেই জায়গায় কৃষিকাজ যখন ব্যাহত আপনি- হতো। আমরা- না, না, যেই জায়গায় বুঝতে পেরেছি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। 256 টাকা আপনার মজুরি পায়, কৃষিকাজ ব্যাহত হতো। 256 টাকা মজুরি পায়, তখন যে দেখা যাবে যে ওকে 100 টাকা মজুরিতে কাজ করতে হচ্ছে। এই Okay. 60 দিন আমরা আপনার কি করবে? আশ্চর্য লাগে আজকে দেখুন, এই জায়গা নিয়ে বামপন্থীরা বিরোধিতা করেছে যখন কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার মনমোহন সিং যে আমলে যখন এটা এনেছিল, এই রেগা নিয়ে তো বিরোধিতা পার্লামেন্টে যখন আগে সবচেয়ে বিরোধিতা করেছে বিজেপি। সিপিএম বিরোধিতা করেছে, বিজেপি আজকে শক্তিশালী যিনি করেছে। আমি তথ্য দিয়ে বললাম প্রধানমন্ত্রী, উনি 43,000 বলেছিলেন কোটি টাকা থেকে উনি বলেছিলেন 86,000 কোটি টাকা বদ্ধ করার- করেছে। না, আমার প্রকল্প প্রশ্ন, এটা। আপনারা আবার বিরোধিতায় চলে গেলেন, অভিযোগে চলে গেলেন। এটা অভিযোগ এখানে নিয়ে আমাদের এই বলবো। মুহূর্তে এটাকে অভিযোগ শুনে- প্রথম থেকেই শুরু Okay, থেকে 60 দিন, মানে এই 60 দিন, প্রতিনিধি এই হয়ে 60 আছেন, দিন। কংগ্রেসেরই তথ্য জানেন না। না না না, কি না, করতে এই 60 জানেন দিন, না। okay, আপনার না, 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 কংগ্রেসের ব্যক্তিগত না, ব্যক্তিগত না, না। না, কংগ্রেস মন্ত্রিসভার সদস্য কি বলেছেন, তাহলে এই 60 দিন, আর এই কি 60 কৃষিমন্ত্রী কি বলেছেন, ত্রিপুরা, না, না, সমীর বাবু, কংগ্রেস সমীর বাবু, বলেছে আপনি সমীর বাবু, এই মানে এনজিএন রেখা বাদ দিয়ে দিন। তপন বাবু, সমীর বাবু আপনি বললেন তাহলে? তপন বাবু,
সমীরবাবু আপনি এটা বললেন বাদ দেওয়ার কি হলো? একটা সেকেন্ড, অনুষ্ঠানের সময় ফুরিয়ে প্রকল্পটাকে গেছে। বাদ দেওয়ার কি হলো? এটা ফুরিয়ে শুরু গেছে। থেকে অনুষ্ঠানের শুরু থেকে এই 60 দিন প্রকল্পটাকে যদি বন্ধ কিভাবে থাকে, বাদ দেওয়া যায়? 60 দিন যদি আর বন্ধ গ্রামীণ থাকে, অর্থনীতিটাকে 60 দিন, ভেঙে দেওয়াটাই মূল তপনবাবু 60 দিন যদি উদ্দেশ্য। বন্ধ থাকে কাজ, তাহলে এই 60 দিনে যদি বিবি রামজির কাজ না পায়, তাহলে তারা যদি কৃষি কাজ না পায়, তাহলে কি তাদের কি সাহায্য করার মতো কোন রকম ব্যবস্থা কি রাখা গ্যারান্টি আছে? দেবে সরকার আছে যে কি ওরা কিছু? কৃষিকাজে না, যাবে? প্রথম কথা হচ্ছে এই দেখুন নতুন আইনে 100 জায়গায় 125 দিন কাজ করবে। ওকে 125 দিন আর 100 দিনে কাজই দিতে পারে না, আর 125 ওকে, সেটা অন্য কথা। হ্যাঁ জি, বলুন, আমরা আইনটা বোঝার চেষ্টা করি। 305 আপনার 60 দিন বাদ যাবে, তাহলে 65 থেকে 60 ডেজ বাদ দিলে পরে 305 হয়। 305 থেকে 125 দিনের কাজ হবে। এবার 60 দিনের ব্যাপারটা নিয়ে তো মানে এই 60 দিনের জন্য সরকার তাহলে কোনো দায়িত্ব না, নিচ্ছে না? সরকার দায়িত্ব নেবে। আপনার ভারত না, সে তো তাহলে কৃষি কাজ করবে, অন্য কাজ করবে। ভারত কৃষি প্রধান দেশ, কৃষিকে আপনাকে না, শক্তিশালী কৃষি করতে প্রধান হবে। দেশ কাজে ত্রিপুরার কৃষিকে কি support দিতে কৃষি আছে? হবে। আমার কৃষি ব্যবস্থাকে অচল করা আপনার উদ্দেশ্য, এটা না না, সরকারের উদ্দেশ্য কৃষির হতে পারে কাজকে না। ওকে, তাহলে আপনাকে তাহলে বলে দেওয়া হচ্ছে 60 দিনের জন্য সরকার দায়িত্ব এটা নিচ্ছে না, কখন এই সরকার 60 দিনের দায়িত্ব জন্য, নেবে এই 60 দিনের জন্য অন্য কাজ, কৃষি কাজ বিশেষ করে বা আরে, অন্য কাজ করতে হবে। 365 দিনে এক বছর কাজ Okay. পাবে, বছরে 125 দিন। বাকি দিনের মধ্যে 125 দিন পাবে। Yes, তাহলে পরে Okay. 305 এর মধ্যে 60 দিনের রাজ্য সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে, ওনারা ঠিক করবেন কোন 60 দিন ওনারা দেবেন। ওকে, মানে কৃষি প্রধানের জন্য। ওকে, চলুন আমরা অবশ্যই হ্যাঁ, এটা ঠিক অবশ্যই বলেছেন। দেখব। দেখুন না, দেখুন দেখুন। আপনার সঙ্গে দেখা হবে। অসংখ্য কথা হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই তপনবাবু এটা কনফার্ম, এই একটা কথা এটা বলেছেন। কনফার্ম 6 মাস এটাও পর গ্যারান্টি দিয়ে এই বলছি আপনাকে। প্রকল্পটা আমরা মুক্ত এই প্রকল্পের মধ্যে Okay. যেমন তাতে কোনো সবকিছু তাতে গ্যারান্টি কোনো আছে, আমিও যদি আপনাকে তপন- গ্যারান্টি দিয়ে মূল বলছি। মূল উদ্দেশ্য গ্রামীণ অর্থনীতিটাকে দুর্বল করা। সমীরবাবু, তপনবাবু, কারণ আমরা গ্রামীণ অবশ্যই- অর্থনীতি যদি শক্তিশালী এগুলি তো হয় একদম ভিত্তিহীন তাহলে কথা। প্রশ্ন জাগবে, Okay, প্রশ্ন আমার সৃষ্টি হয়। অনুষ্ঠানের সময় আর প্রশ্ন ফুরিয়ে গেছে। সৃষ্টি করা মানে তপনবাবু, ধন্যবাদ। আপনার প্রশ্নের তপনবাবু, সম্মুখীন হতে হবে। তপনবাবু, ধন্যবাদ। জবাবদিহি যারা না হয় দুজনে sound তাদের কমিয়ে এই দাও। ভয়টা থাকে দুজনে যাতে sound কমিয়ে জবাবদিহি দাও। না তুমি দিতে বললেন হয়। অসংখ্য ধন্যবাদ সমীরবাবু, ধন্যবাদ। অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, অসংখ্য ধন্যবাদ দুজনকে। আপনারা বললেন 6 মাস, তপনবাবু বললেন যে 6 মাস পরে দেখবেন। অবশ্যই 6 মাস, 1 বছর আমরা আছি আপনাদের সঙ্গে, আমরা দেখবো না। সমীরবাবু, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আপনাদের দুজনকে আমরা অবশ্যই স্টুডিওতে চাইবো আবার 6 মাস পর বা 1 বছর পর। বিবি জি রামজির কি পজিশন? এমজিএন রেগা কাজ ভালো দিচ্ছিল না বিবিজি রামজি ভালো দিচ্ছে? মানুষের অর্থনীতি উন্নয়ন কোনটাতে হয়েছে বেশি, সেটা নিয়ে আমরা আবার ডিসকাস করব, আপনারা যদি সঙ্গে থাকেন। অসংখ্য ধন্যবাদ আজ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, বিবি জি রামজি উন্নয়ন ও সংস্কার বলছে সরকার, আর বিরোধীরা একে দেখছে গরিবের কাজ পাওয়ার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হিসেবে। তবে এই বিতর্ক নাম বদল না রাজনৈতিক কৃতিত্বের, তা অবশ্যই আগামী দিনে বোঝা যাবে। আইন পাল্টালে অবশ্যই সঙ্গে থাকুন। ধন্যবাদ। আর যদি কাগজে কলমে দিন বাড়ে কিন্তু মাঠে শ্রমিক অপেক্ষায় থাকে, তাহলে প্রযুক্তি যদি সুবিধার বদলে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে উন্নয়নের দাবি প্রশ্নের মুখে অবশ্যই পড়বে। সেদিকে নজর রাখছি আমরা। কি হয় বিবিজি রামজিতে? মানুষ কাজ বেশি পায় না মানুষের কাজ কমে যায়? গ্রামীণ অর্থনীতি চাঙা হয় নাকি মুখ থুবড়ে পড়ে? সেদিকে অবশ্যই নজর রাখছি আমরা। আর আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড। সবকিছুতে গ্যারান্টি